জয় হিন্দ। আমি প্রলয়শঙ্কর দে। দেখুন, সিধি বাত নো বকওয়াস। ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির লিডারদের সঙ্গে স্বাধীনতার আগে একটা সময় গান্ধীজির বিরোধ চরমে পৌঁছেছিল এবং সেই বিরোধের কারণ অবশ্যই ছিল। আর সেই বিরোধ কী নিয়ে হয়েছিল আপনাকে আমি একটা চিঠি দেখাবো এবং পড়েও শোনাবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে গান্ধীজির সঙ্গে কমিউনিস্ট পার্টির লিডারদের বিরোধটা কোন পর্যায়ে চলে গেছিল এবং আমাদের আজকের দিনে সেই বিরোধের গুরুত্ব কতটা। ঠিক আছে, দেখতে থাকুন। দেখুন, এখানে একটা চিঠি দেখা যাচ্ছে, মাই ডিয়ার যোশী, অর্থাৎ যোশী নামে কেউ ছিল। আর যিনি লিখেছেন ইয়োর সিনসিয়ারলি, সেখানে দেওয়া রয়েছে এম.কে. গান্ধী। দুটো নামকে যদি ভাঙা যায় তাহলে কি পাওয়া যায়? যোশীকে পাওয়া যায় পি.সি. যোশী। পি.সি. যোশীটা কে? যাকে প্রশ্ন হলে এই পি.সি. যোশী ব্যক্তিটা কে, যাকে হঠাৎ করে মহাত্মা গান্ধীর চিঠি লিখলেন? চিঠিটা একটু পড়লেই বোঝা যাবে পি.সি. যোশী কে। দেখুন, কটা পয়েন্ট দেওয়া রয়েছে এখানে সরাসরি, মানে প্রথম থেকেই একদম টু দ্য পয়েন্টে করা। ঠিক আছে, টেক মাই লাভ বা আই হোপ ইউ আর ওয়েল, এ ধরনের কোনো বাক্য বিনিময় নেই। প্রথম পয়েন্টটাই রয়েছে, I had expected a prompt reply to the question I had raised at our meetings. Meanwhile, some additional questions have arisen which please answer when you answer my first question. অর্থাৎ কি, যে এর আগেও আমি একটা চিঠি লিখেছিলাম যার থেকে আমি একটা খুব প্রম্পট রিপ্লাই, অর্থাৎ খুব দ্রুত রিপ্লাই তোমার কাছ থেকে বা আপনার কাছ থেকে আশা করেছিলাম। কিন্তু যাই হোক, যেহেতু সেই রিপ্লাইটা এখনও পাইনি, তার মধ্যে আরও বেশ কিছু কোশ্চেন আমার কাছে এসছে। কিছু কোশ্চেন রয়েছে যার উত্তর আমার জানার দরকার। তো অ্যান্সার ওয়েন ইউ অ্যান্সার মাই ফার্স্ট কোশ্চেন, তার মানে কি, ওই প্রথম চিঠির উত্তর যখন দেবেন তখন এই চিঠির অ্যান্সারগুলোকে জুড়ে দেবেন। কেন বলছে প্রথম চিঠির উত্তরের সঙ্গে অ্যান্সারটা জুড়ে দিতে? কারণ প্রথম চিঠির উত্তরটা যতক্ষণে আসার কথা ছিল বা যখন আসার কথা ছিল সেই সময় নিশ্চয়ই আসেনি। ঠিক আছে, তাই বলছে যে প্রথম চিঠির সঙ্গে জুড়ে দেবেন, কারণ প্রথম চিঠির উত্তরই আসেনি, দ্বিতীয় চিঠির উত্তরও আসবে কি না গান্ধী নিজেও জানতেন না। তো দেখুন, ফার্স্ট কোশ্চেন, নাম্বার 1, হোয়াট ইজ দ্য মিনিং অফ পিপল ইন দ্য পিপলস ওয়ার? Does it mean war on behalf of India's million, or the Negroes in East, South or West Africa, or the Negroes of America, or all of them? Are the allies engaged in such a war? গান্ধী জানতে চাইছে যে পিপল ওয়ার, এই যে জনগণের যুদ্ধ, এই জনগণের যুদ্ধে পিপল মানে এখানে জনগণ বলতে কাকে বোঝানো হচ্ছে? যাদেরকে বোঝানো হচ্ছে তারা কি ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষগুলো, নাকি সেই সমস্ত কৃষ্ণাঙ্গ মানুষ যারা ইস্ট আফ্রিকা, সাউথ আফ্রিকা বা ওয়েস্ট আফ্রিকা অথবা আমেরিকাতে বসে লড়াই করছে, নাকি সবাই? আর যদি সবাই হয় তাহলে তারা কি ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম সেই সব কিছুর সঙ্গে কোনোভাবে যুক্ত? দ্বিতীয় প্রশ্ন দেখুন, আর দ্য ফাইন্যান্সেস অফ দ্য কমিউনিস্ট পার্টি রিপ্রেজেন্টেড বাই ইউ সাবজেক্ট টু পাবলিক অডিট? ইফ দে আর, মে আই সি দেম? অর্থাৎ যে কমিউনিস্ট পার্টির হয়ে আপনি বা তুমি রিপ্রেজেন্ট করছো, তার যে ফাইন্যান্স আছে, একটা টাকা পয়সার তো ব্যাপার থাকে, একটা পার্টি চালাতে গেলে টাকা পয়সা লাগে। ঠিক আছে, তো সেইটা কি পাবলিক অডিটের আন্ডারে পড়ে? অর্থাৎ কমিউনিস্ট পার্টিতে যে টাকা পয়সার লেনদেন হয় সেটার কি কোনো অডিট হয়, পাবলিক অডিট হয়, বা জনগণের সামনে কোনো হিসেব তুলে ধরা হয়? যদি তুলে ধরা হয়, যদি হয় কিনা গান্ধী আগেই জানতে চেয়েছে। তো যদি হয়, মে আই সি দেম, যদি হয় তাহলে আমি কি দেখতে পারি? আচ্ছা, এবার আসছি তৃতীয় পয়েন্টে। It is stated that the Communist Party has actively helped the authorities to arrest leaders and organizers of labor strikes during last 2 years. তৃতীয় পয়েন্টে সরাসরি দেখুন একটা ব্লেম করা রয়েছে, ইট ইজ স্টেটেড।
যে এখানে এটা উল্লেখ করা রয়েছে যে কমিউনিস্ট পার্টি হ্যাজ অ্যাক্টিভলি হেল্পড, সরাসরি সাহায্য করেছে দ্য অথরিটিস, কর্তৃপক্ষকে। কোন কর্তৃপক্ষ? ব্রিটিশ কর্তৃপক্ষকেই বলা হচ্ছে এখানে, কারণ সেই সময় আমাদের দেশের অথরিটিটা ছিল ব্রিটিশের হাতে। অথরিটিস টু অ্যারেস্ট লিডার্স অ্যান্ড অর্গানাইজার্স অফ দ্য লেবার স্ট্রাইকস ডিউরিং দ্য লাস্ট 2 years। তো বলছে যে দেখো, এটাই কিন্তু কোনো কোশ্চেন মার্ক নেই, এটা সরাসরি গান্ধী কিন্তু সরাসরি একদম আপনাকে একদম মেনশন করে দিচ্ছে যে এটা বলা হয়েছে কমিউনিস্ট পার্টিতে যে তারা অথরিটি অর্থাৎ সরকার পক্ষকে গত 2 বছর ধরে যে শ্রমিক সংগঠন মানে শ্রমিক আন্দোলন বা তাদের যে সমস্ত আরও অর্গানাইজার আছে বা সংগঠক যাদের বলা হয়, তাদেরকে অ্যারেস্ট করতে সাহায্য করছে। নেক্সট 4 নম্বর পয়েন্ট, এটা কিন্তু কোনো কোশ্চেন করা নেই কিন্তু 3 নম্বর পয়েন্টে, খুব কঠিন পয়েন্ট। দ্য কমিউনিস্ট পার্টি ইজ সেড, মানে কমিউনিস্ট পার্টি বলছে, টু হ্যাভ, যে করেছে, অ্যাডপ্টেড দ্য পলিসি অফ ইনফিল্ট্রেটিং দ্য কংগ্রেস অর্গানাইজেশন উইথ এ হোস্টাইল ইন্টেন্ট। এর মানেটা কিন্তু খুব ভয়ঙ্কর। সেটা হচ্ছে যে কমিউনিস্ট পার্টি বলছে যে তারা কংগ্রেস পার্টির সঙ্গে একটা হোস্টাইল ইন্টেন্টের উপরে দাঁড়িয়ে কাজ করতে চাইছে। হোস্টাইল ইন্টেন্ট মানে কি? যে আমার পোষাবে বা না পোষাবে, পোষালে থাকবো, না পোষালে থাকবো না, ইয়েস অর নো। আর ইনফিল্ট্রেটিং মানে হচ্ছে যে এটা একটা কাইন্ড অফ সিক্রেট অপারেশন, অর্থাৎ কিছু গোপন চুক্তি থাকবে বা কিছু গোপন আতাত থাকবে বা কিছু গোপনীয়তার উপরে ভিত্তি করে একটা দুটো অর্গানাইজেশনের মধ্যে কিছু কাজ হবে, এবং সেক্ষেত্রে কমিউনিস্ট পার্টির যদি না পোষায় তাহলে তারা ছেড়ে দিতে পারে কংগ্রেসের হাত। এখন দেখুন, এবার আসছি 5 নাম্বার পয়েন্টে। এটা খুব কঠিন প্রশ্ন, সরাসরি করেছেন গান্ধী। ইজ নট দ্য পলিসি অফ দ্য কমিউনিস্ট পার্টি ডিকটেটেড ফ্রম আউটসাইড? কমিউনিস্ট পার্টির যে পলিসি আছে, ঠিক আছে, সেটা কি বাইরের থেকে ডিকটেট হচ্ছে না? দেখুন, এখানে 3টে শব্দ খুব ভাইটাল। 1 নম্বর হচ্ছে পলিসি। প্রথম কথা, পলিসি মানে নীতি, অর্থাৎ কমিউনিস্ট পার্টির নীতি কি হবে, কোন আজকের দিনের নয়, সেই স্বাধীনতা সংগ্রামের আমলের নীতি, মানে বিফোর ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। 2 হচ্ছে কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি একটা আলাদা পার্টি মুসলিম লীগ এবং কংগ্রেসের থেকে। এরাও স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিল, কিন্তু তাদের এই স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত যে পলিসিটা, সেটা কি হবে, এটা গান্ধী শিওর ছিল যে ডিকটেটেড ফ্রম আউটসাইড। যার জন্য বলছে ইজ নট দ্য পলিসি অফ দ্য কমিউনিস্ট পার্টি ডিকটেটেড ফ্রম আউটসাইড, অর্থাৎ কমিউনিস্ট পার্টির যে পলিসি সেটা কি বাইরের থেকে ডিকটেট হচ্ছে না। ডিকটেট মানে কি? নট ডাইরেকশন। যদি বলতো ডাইরেক্টেড, তাহলেও তবু মেনে নেওয়া যেত যে আপনাকে ওইদিকে ডাইরেক্ট করছে বা ডাইরেকশন দিচ্ছে, কিন্তু ডিকটেশন কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনাকে যেটা বলবে সেটা করতে হবে, ডানে বললে ডানে, বায়ে বললে বায়ে। তো কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে পলিসিটা নিয়েছিল সেটা কি বাইরের থেকে ডিকটেটেড হচ্ছিল না। ইয়োর সিনসিয়ারলি MK গান্ধী। এখন প্রসঙ্গটা হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী বা জাতির জনক গান্ধী এই PC যোশী নামক ব্যক্তিকে এই চিঠিগুলো কেন লিখলেন? এই এতক্ষণ যা দেখলেন, এটা গান্ধীজি লেখা চিঠি। তো আজকের ডেটে দাঁড়িয়ে আপনি গান্ধীজিকে মূল্যায়ন করলে হবে না। আপনি সেই সময়টায় ভাবুন এবং সেই সময়ের ইতিহাসে বা সেই সময়ের জনগণের কাছে বা সেই সময়ের পরিস্থিতির কাছে গান্ধীজির গুরুত্বটা একবার ভাবুন, ঠিক আছে। আজকের দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা বলিউডের খুব বড় কোনো অভিনেতা, ধরুন শাহরুখ খান বা অমিতাভ বচ্চন, বা আমাদের ভারতবর্ষের যে ছেলেদের যে ক্রিকেট টিম আছে সেখানকার
যে অন্যতম ব্যাটসম্যান বিরাট কোহলি, যাকে সচিন তেন্ডুলকারের উত্তরসূরি ভাবা হচ্ছে, এদের চাইতে সেই আমলে, সেই দিনে, সেই পরিস্থিতিতে গান্ধীজির জনপ্রিয়তা বা তার গুরুত্ব কোনো দিক থেকেই কম ছিল না। তো আপনার কি মনে হয় যে এই এত লম্বা চিঠিটা সেই ডেটে দাঁড়িয়ে গান্ধীজি বিনা কারণেই লিখেছিলেন? নিশ্চয়ই কিছু ঘটেছিল। এবার আপনি দেখুন কি ঘটেছিল যার পরিপ্রেক্ষিতে হঠাৎ গান্ধীজি এই চিঠিটা লিখেছিলেন। তো এবার দেখুন এই কার্টুনটা, হেডিংয়ে রয়েছে পিপলস ওয়ার। তো যে ছবিটায় দেখা যাচ্ছে যে একজন বড় কোনো মিলিটারি অফিসার বা পুলিশ অফিসার বা ওই ধরনের কোনো সিকিউরিটি পার্সোনাল আর একটা জোকার টাইপের কাউকে নিয়ে হেঁটে যাচ্ছে, যেরকম সার্কাসে খেলা দেখায়। আর ওর পাশেই মানে একই ফ্রেমে আরও একটা ছবি রয়েছে, যেটা এইখানে যে ওই একই ফ্রেমে যে দ্বিতীয় ছবিটা রয়েছে সেখানে দেখুন আর একটা মানুষকে দেখানো যাচ্ছে, যাকে দেখে বোঝা যাচ্ছে যে তিনি মনে হচ্ছে একটা সার্কাসে খেলা দেখাচ্ছেন, কিন্তু তার ইউনিফর্মটা দেখুন, তার একটা আর্মব্যান্ড পরা রয়েছে, যে ধরনের আর্মব্যান্ডটা আপনার হিটলারের নাৎসি বাহিনীতে পরা হতো। ঠিক আছে, এটা পরিষ্কার দেখাচ্ছে একটা সার্কাসেই খেলা দেখানো হচ্ছে। এইবার বিষয়টা হচ্ছে এই দুটো ছবিতে একটাই দেখুন ঘাড় ধরে উপরে ঝুলিয়ে রেখে খেলা দেখাচ্ছে মনে হচ্ছে যেন, এবং দুজন দর্শকও আছে। আর আরেকটায় দেখুন যে হেঁটে নিয়ে যাচ্ছে একজন জোকারকে। এখন এই যে দুটো ব্যক্তি, প্রথম ব্যক্তিটা হচ্ছে একজন জার্মান মিলিটারি পার্সোনাল, যার নাম হচ্ছে হ্যাকেন ক্রেউজ, HAKEN KREUZ, হ্যাকেন ক্রেউজ, একজন জার্মান হাইলি র্যাঙ্কড মিলিটারি পার্সোনাল। কিন্তু ওই যে জোকারটা রয়েছে বা যে একটা কুকুর বা বাঁদর বা একটা যাই হোক, দেখে মনে হচ্ছে বাঁদরেরই ছবি বানিয়েছে এটা। ঠিক আছে, কারণ লেজের অংশটা দেখুন, বা কুকুরের লেজটা এত বড় হয় না বডির থেকে, এটা বাঁদরের লেজটাই এত বড় হয়। তো ওই মুখটাকে আপনি যদি একটু ভালো করে দেখেন, দেখবেন আপনার চেনা পরিচিত একজনের সঙ্গে মিলে যাচ্ছে। ব্যক্তিটা আর কেউ নয়, নেতাজি সুভাষচন্দ্র বোস। তো এই ছবিটা ছাপানো হয়েছিল পিপলস ওয়ার নামক একটি ম্যাগাজিন থেকে। তো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে জার্মানির একজন উচ্চস্তরের মিলিটারি অফিসার, যার নাম হচ্ছে হ্যাকেন ক্রেউজ, তিনি নেতাজিকে নিয়ে কখনো জোকারের মতো খেলা দেখিয়ে বেড়াচ্ছেন, আবার কখনো বা সার্কাসে নেতাজিকে নিয়ে খেলা দেখাচ্ছেন। অর্থাৎ নেতাজি একটা সার্কাসের বিষয়। তো এবার আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা বলতে পারেন সেই বহু চর্চিত ছবি বা বিতর্কিত ছবি, কুখ্যাত ছবি বা বিখ্যাত ছবি। বিখ্যাত ছবি এই অর্থে বলছি যে এই ছবিটা না ছাপালে হয়তো বামপন্থীদের অস্তিত্বটা অনেকটাই বিপন্ন হয়ে। এইখানেও দেখুন, এখানে সরাসরি একটা প্রাণীর মুখের জায়গাতে নেতাজির ছবিটাকে মানে মুখটাকে বসানো রয়েছে, এবং দেখাই যাচ্ছে যে তার হাতে বা গলায় এবং ওই ব্যক্তির হাতে একটা শিকল রয়েছে বা চেন রয়েছে বা দড়ি রয়েছে, মোটা কিছু। অতএব এই ধরনের শিকল বা চেন বা দড়ি সাধারণত ছাগলের ক্ষেত্রে ব্যবহার হয় না। ঠিক আছে, দেখে মনে হচ্ছে এটা কুকুর, কুকুরের ছবি, কুকুরের জায়গাতে নেতাজির মুখটাকে বসানো রয়েছে। ঠিক আছে, আর পিছনে যে ব্যক্তি রয়েছে উনিও একজন মিলিটারি পার্সোনাল, জাপানের তোজো, যার থেকে বলা হয় যে বামপন্থীরা নেতাজিকে বলেছিল তোজোর কুকুর। ঠিক আছে, এই হলেন সেই তোজো। আর এই যে প্রাণীটা, যেটা কুকুর হতে পারে বা ছাগল হতে পারে, কার উদ্দেশ্যে করা, মানে কাকে ভিত্তি করে করা, সেটা আমি বলতে পারছি না পুরো এটা দেখে, কিন্তু কুকুর বা ছাগল এই ধরনের প্রাণী ছাড়া আর কিছু নয়। তো এইখানে দেখাচ্ছে
যে তোজোর হাতে একটা কুকুর বা ছাগল বাঁধা রয়েছে, দড়ি তোজোর হাতে, অর্থাৎ কন্ট্রোল তোজোর হাতে। এবং ঠিক যেরকম মালিকের সামনে কোনো আজ্ঞাবহ পশু থাকে, ঠিক আছে, গৃহপালিত পশু, সেই রকমই নেতাজির গলাতেও একটা দড়ি বাঁধা রয়েছে এবং সেই দড়িটা তোজোর হাতে রয়েছে। অর্থাৎ নেতাজিকে দেখানো হচ্ছে একজন গৃহপালিত পশু, আর যার মালিক হচ্ছে তোজো। তো এই দুটো, দেখুন এইবার আসি শেষ পয়েন্টে। সেটা হচ্ছে এতক্ষণ যা আমি দেখালাম বা যা কিছু আমি বললাম, তার যদি কেন্দ্রবিন্দু ধরা হয় তাহলে দেখবেন সেখানে 3টে কেন্দ্র আছে। একটা কেন্দ্রে আছে কমিউনিস্ট পার্টি, আর একটা কেন্দ্রে আছে ভারতবর্ষের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী, আর একটা কেন্দ্রে আছে সুভাষ বোস বা নেতাজি সুভাষচন্দ্র বোস বা নেতাজি, যে কোনো একটা নাম বললেই যথেষ্ট। তো দেখুন 3টে কেন্দ্রই কিন্তু পলিটিক্যাল। তো এবার আমি যা যা আপনাকে দেখালাম বা যা যা বললাম, এগুলো যে সব সত্যি তার তো কোনো মানে নেই। আমি তো মিথ্যাও বলতে পারি, আর আপনি আমাকে বিশ্বাসই বা কেন করবেন? চাইও না যে আপনি এই ধরনের সেন্সিটিভ বিষয়ে আমাকে বা অন্য যে কোনো কাউকে একবারে বিশ্বাস করে নেবেন। আপনি নিজে স্টাডি করুন, গুগলে খুঁজুন, ইউটিউবে খুঁজুন, যে কোনো ভাষায় খুঁজুন। ভাষাটা তো এখন কোনো সমস্যা নেই, আপনি বাংলায় বললেও হবে। তামিল, তেলেগু, হিন্দি, উর্দু, যা কিছু ভাষাতেই আপনি গুগলে সার্চ করবেন, তাতেই কিছু না কিছু পেয়ে যাবেন রেজাল্ট। 1 নম্বর। ইউটিউবেও তাই। 2 নম্বর কথা হচ্ছে ইংরাজি জানতে হবে আপনাকে, এর কোনো বাধ্যবাধকতা নেই। আপনি আপনার নিজস্ব মাতৃভাষা বা নিজস্ব ল্যাঙ্গুয়েজ, যদি সেটা ইউটিউবে বা গুগলে সাপোর্ট করে, সাধারণত বেশিরভাগগুলোই করে, তো আপনি সেখান থেকে। এবার বলি, এতক্ষণ আমি যা যা বললাম এর ফেভারে আমার ব্লগে একটা কন্টেন্ট আছে, যেটার নামই হচ্ছে বিশ্বাসঘাতক বামপন্থা বা বামপন্থীদের বিশ্বাসঘাতকতা, এরকম একটা নাম দেওয়া আছে। তো এটা আপনি পাবেন কি করে আমি বলে দিচ্ছি। PROLAYSANKARDEYSVO, অর্থাৎ প্রলয় শঙ্কর দে SVO। এইটা আপনি গুগলে সার্চ করলেই আমার ব্লগটা পেয়ে যাবেন এবং সেই ব্লগের মধ্যে এই কন্টেন্টটা পাবেন। আর এই কন্টেন্টটার সঙ্গে আরও দুটো জিনিস পাবেন, সেটা হচ্ছে রেফারেন্স। ওই ব্লগটা যখন আপনি খুলবেন, কন্টেন্টটা পেয়ে যাবেন। কন্টেন্টটার মধ্যে প্রচুর রেফারেন্স পাবেন, যার বেসিসে আমি এই কথাগুলো বলেছি বা বলছি, আরও বলবো। আর ওটায় সারা পৃথিবীর কোম্পানি অ্যাডভার্টিজমেন্ট চলে। অর্থাৎ ব্লগটা বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টিজমেন্টের জন্যে গুগল সঠিক বলে মনে করেছে, তাই কিন্তু ব্লগটা চলছে বা সেখানে অ্যাডভার্টিজমেন্টগুলো চলছে। অতএব ভুলভাল রেফারেন্স দেওয়ার জায়গাটা আমার ক্ষেত্রে খুবই কম, কিন্তু তবু কিছু ভুল থাকতে পারে, অনিচ্ছাকৃত ভুল। তো তেমন কিছু হলে আপনি জানাবেন, কমেন্ট করবেন এবং আমি সেটা কারেকশান করে নেব। তো এইটুকুই।